প্রথমে শুরু হলো করোনা মহামারী দিয়ে, তারপর আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বলা হচ্ছে এসব যুদ্ধ আর মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিবে এবং খাদ্য সংকট দেখা দিবে, এমনকি দুর্ভিক্ষেরও আশঙ্কা করা হচ্ছে, যা থেকে বাংলাদেশ মোটেও আশঙ্কা মুক্ত নয়। তাহলে কি তরুণরা কোনোভাবেই স্বাভাবিক জীবন ফিরে পাবে না, যেখানে কিনা তারা ঘুরে দাঁড়াতে পারে? না, আমরা কোনোভাবেই তরুণদেরকে এমন কঠিন পরিস্থিতিতে হতাশ হতে দিতে পারি না, কারণ তারাই আমাদের এমন কঠিন পরিস্থিতিতে আশার আলো দেখাবে, যদি কিনা আমরা তাদেরকে কাজের সুযোগ করে দিতে পারি। আমরা তরুণদের পাশে ছিলাম, পাশে আছি। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ প্রচারিত হয়ে থাকে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। তারা রীতিমতো একজন চিকিৎসকের সহযোগী আবার ফিজিওথেরাপিস্ট আবিষ্কার করে ফেলেছেন। কিন্তু এরকম পেশার মানুষ, তাদেরকে কিভাবে আবিষ্কার করা যায়? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিভাগের ছাত্র শিক্ষকরা মানুষ আবিষ্কার করেননি, রোবট আবিষ্কার করেছেন, যে রোবট কিনা দিব্যি চিকিৎসকের সহযোগী হিসেবে কাজ করতে পারে, আবার ফিজিওথেরাপিস্ট হিসেবেও খুব ভালো কাজ করতে পারে। আর এরকম ভিন্ন কিছু সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মেধাবী তরুণরা প্রমাণ করেছেন তারা প্রস্তুত রোবট দিয়ে বিশ্বমানের কাজ করতে। কিন্তু আমরা কি প্রস্তুত তাদেরকে সেরকম কাজের সুযোগ দিতে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত গবেষণা ও প্রকাশনা মেলায় রোবোটিক্স বিভাগের প্যাভিলিয়নকে ঘিরে তরুণদের মধ্যে ছিল অন্যরকম উন্মাদনা। একটি রোবট সে কিভাবে একজন চিকিৎসকের সহযোগী হয়ে কাজ করতে পারে, এত এত রোগীর মধ্যে সে তার রোগীকে আলাদাভাবে খুঁজে বের করতে পারে। কেবল তাই নয়, রোগীকে খুঁজে বের করে তার কাছে গিয়ে জরুরি কিছু টেস্টও করছে ওই রোবটটি, এবং সেটার রিপোর্ট তার চিকিৎসকের কাছে ঠিক ঠিক পৌঁছে দিচ্ছে। একটা রোবটকে যদি একটা স্টেশন যদি থাকে যেখানে ডক্টর আর নার্সরা বসে আছেন, ওনারা যদি জাস্ট বলে দেন যে ওই রোগীটার কাছে যাও, সে কিন্তু নিজে নিজে নেভিগেট করে ওখানে চলে যেতে পারে। হ্যাঁ, যাওয়ার পরে আমাদের রোবটের গায়ে একটা সেন্সর বক্স আছে, সেখানে কিছু ফিজিওলজিক্যাল ডেটা নেওয়ার জন্য সেন্সার্স আছে, ব্লাড প্রেশার, তারপর অক্সিজেন লেভেল ইত্যাদি ইত্যাদি, টেম্পারেচার, এগুলো সে কালেক্ট করে সে নিজে একটা ডায়াগনোসিস দেয় যে রোগীটার এখন শারীরিক অবস্থা কি। এই রোবটটা খালি যে সেইটার মানে আইসোলেটেড থেকে ডাক্তাররা ওকে পাঠাচ্ছেন ও কাজ করছে তা না। এটার মধ্যে যেটা আছে, যেমন ধরেন স্ট্রোকের রোগী যারা, তাদের দীর্ঘদিন ধরে একটা এক্সারসাইজের উপর যেতে হয়, ডাক্তার না থাকলে কে থাকবে অ্যাসেস করে দেওয়ার যে তুমি এক্সারসাইজ ঠিক মতো করছো বা করছো না। তো এই রোবটটা কিন্তু সেটা করতে পারে। তো এইটা যদি কারো বাসায় থাকে বা হসপিটালে থাকে, সে যদি সেই এক্সারসাইজটা এই রোবটের সামনে করে, ও কিন্তু দেখাই দিবে যে কোথায় কোথায় ভুল হচ্ছে। মানে একজন ফিজিওথেরাপিস্টের সে একটা রিপ্লেসমেন্ট। একটু ভেবে দেখুন, একজন রোগী, তিনি প্যারালাইজড, কোনোভাবেই তার হাত নাড়াতে পারছেন না, কিছু ধরতে চাইছেন কিন্তু পারছেন না। এটা সত্যিই কষ্টের। এই সমস্যার কোনো সমাধান কি আমরা দিতে পারছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্সের শিক্ষার্থী ঠিকই এর একটি সমাধান দিতে পেরেছেন তার রোবোটিক গ্লাভসের মাধ্যমে। গ্লাভসটা কন্ট্রোল করার জন্য বা চালানোর জন্য, এটা যাতে ফুললি অটোমেটেড হয়, সেই জন্য আমরা ইএমজি সিগন্যাল বলে একটা সিগন্যাল ব্যবহার করছি, যেটা মানুষের হাতের এখানে এই যে কবজি থেকে কনুইয়ের মাঝখানের এই অংশটাতে এই সিগন্যালটা পাওয়া যায়। তো আমরা ইলেকট্রোডের মাধ্যমে এই সিগন্যালটা নিচ্ছি, এটা একটা ইলেকট্রিক সিগন্যাল। সেই সিগন্যালটা আমরা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো ব্যবহার করে অটোমেটিক্যালি রিকগনাইজ করার চেষ্টা করছি, এবং এই সিগন্যালের মাধ্যমে বোঝা যাবে যে পেশেন্ট আসলে কোন মুভমেন্টটা করতে চাচ্ছে। সে কি হাত আটকাতে চাচ্ছে, সে কি 2 আঙ্গুল দেখাতে চাচ্ছে, 3 আঙ্গুল দেখাতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই মুভমেন্টটা রিকগনাইজ করার পরে আমাদের গ্লাভে কিছু মোটর লাগানো আছে। মোটরটা হচ্ছে আঙ্গুল ফাংশন করে এবং আঙ্গুলগুলো বাঁকিয়ে দেওয়ার, ওই ওয়াইজ আর কি সিগন্যাল ওয়াইজ বাঁকিয়ে দেওয়ার কাজটা করে, সে যেটা চিন্তা করছে। তো এইভাবে আর কি পুরো প্রসেসটা অটোমেটেড। স্ট্রোক কিংবা অন্য কোনো অসুখের জন্য যে ব্যায়ামগুলো রোগীকে নিয়মিত করতে হয়, যা ঠিকভাবে করতে না পারলে রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, সেগুলো মনিটরিং কে করবেন?
করবেন একজন ফিজিওথেরাপিস্ট, কিন্তু তিনি যদি সেটি সকাল বিকাল মনিটরিং করতে না পারেন তাতেও সমস্যা নেই, কারণ মনিটরিংয়ের কাজটি খুব নিখুঁতভাবে করতে পারে রোবোটিক্সের শিক্ষার্থীদের আবিষ্কার করা একটি রোবট। স্ট্রোক ছাড়াও যদি আপনার মনে করেন অন্য রকমের কোনো ডিজিজ থাকে, এক্ষেত্রেও দেখবেন যে ডাক থেরাপিস্টরা রিহেবিলিটেশনের এক্সারসাইজ সাজেস্ট করে। এক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে স্কোরিংগুলো পাবেন, এক্সারসাইজ করলে কতটুকু কারেক্টলি আপনি করতে পারতেছেন, ঠিকমতো করতে পারতেছেন কিনা, এবং আপনার সিস্টেমটা বলেও দিতে পারবে যে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে, এটাও ধরাই দিয়ে দিবে। এটা একটা ফিজিওথেরাপি, বাসায় বসে বসে চিন্তা করতে পারেন যে আপনার সামনে একজন ফিজিওথেরাপিস্ট আছে, বসে আছে। রোবটের নানামুখী কাজ প্রদর্শন করলো ঢাবির রোবোটিক্সের মেধাবীরা। তারা আলোচনায় থাকুক বা না থাকুক, সত্যিই যে কিছু ভালো কাজ মেধাবীরা নিজেদের মতো করে যাচ্ছে সেটাই ফুটে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিন্নধর্মী এই আয়োজন, গবেষণা ও প্রকাশনা মেলা। ভার্চুয়াল মাধ্যমে আমরা যে নানা ধরনের গেম দেখতে পারি সেটার মার্কেট কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে। সেরকম একটি গেম নিয়ে আসার জন্য শত শত তরুণ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের মাত্র 2 জন শিক্ষার্থী তারা কিনা সেরকম একটি গেম নিয়ে এসেছেন। আবার ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভার্চুয়াল বিষয়গুলোকে একেবারে রিয়েল করার জন্য সারা বিশ্ব জুড়ে কাজ হচ্ছে, নানা ধরনের চমক দেখানো হচ্ছে। সেরকম চমকও কিন্তু ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেখিয়েছেন, যার কিনা আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে। তাদের ওই চমকে আপনি যদি একবার প্রবেশ করেন তাহলে আপনার কাছে মনে হবে আপনি সত্যিকার অর্থে মহাকাশে বিচরণ করছেন। ভার্চুয়াল মাধ্যমে আপনি মুহূর্তে চলে যাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্তে, তবে সেটা ভার্চুয়ালি, বাস্তবে তো আর নয়। এখানেই ভার্চুয়াল রিয়েলিটির চমক। আইটির বিজ্ঞানীরা ভার্চুয়াল রিয়েলিটি নামে এমন এক প্রযুক্তি নিয়ে এসেছেন যেখানে আপনি স্পষ্টতই মনে করতে পারবেন ঘটনাস্থল থেকে আপনি সবকিছু দেখতে পাচ্ছেন। আমাদের আইটির মেধাবীরা তারা কি নতুন কোনো ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার সক্ষমতা রাখে? অবশ্যই রাখে। শুধু তাই নয়, আইটি বিশেষজ্ঞ হয়ে ওঠার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির শিক্ষার্থীরা এমন এক ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করলো যেখানে প্রবেশ করা মাত্রই অনুভব করতে পারবেন আপনি যেন সত্যি সত্যি মহাকাশে আছেন। এটি একটি ভিআর গেম, নাম হচ্ছে স্পেসভার্স। স্পেসভার্স প্রজেক্টটি মূলত প্ল্যানেট ট্রাভার্স করার জন্য বা প্ল্যানেট ট্রাভেল করার জন্য। তো প্ল্যানেট আমরা সবাই ট্রাভেল করতে পারি, স্পেস তো আমরা সবাই ট্রাভেল করতে পারি না। তো এই ভিআর অ্যাপের মাধ্যমে, যেটা স্পেসভার্স, সেটার মাধ্যমে আমরা ওই স্পেস ট্রাভেল করার যে ফিল্ডটা সেটা ভার্চুয়ালি আমরা নিতে পারবো। আমরা লেভিওর থেকে খুবই রিসেন্টলি আমরা একটা হ্যাকাথনে পার্টিসিপেট করি, ইন্টারন্যাশনাল হ্যাকাথন, মোরালিস এবং ফাইল কয়েনের কোলাবোরেশনে এই হ্যাকাথনটা হয়। সেখানে আমরা টপ 15-এ আর কি প্লেস করি। বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এখন গেমিং ইন্ডাস্ট্রি। উন্নত দেশগুলো বিশাল অঙ্কের বিনিয়োগ করে নতুন একটি জনপ্রিয় গেম বাজারে নিয়ে আসে। সেরকম একটি গেম তৈরি করার জন্য হাজার হাজার দক্ষ প্রোগ্রামার উচ্চ বেতনে কাজ করে থাকেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের মাত্র 2 জন শিক্ষার্থী এমন এক গেম নিয়ে এসেছেন যা ইতোমধ্যে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। যারা আমার মুখের কথা বিশ্বাস করেনি তারা কিভাবে আমার এই কলমের কালি বিশ্বাস করবে? অথচ বিশ্বাস এবং অবিশ্বাসের দূরত্ব। এখানে মজার ব্যাপার হলো ওই গেমে তারা যে চরিত্রগুলো দেখিয়েছেন তা তাদের পরিচিত কিছু মানুষের চেহারা থেকে নেয়া, অথচ সত্য কখনো মরে না। এখানে যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন পোস্টার, এগুলো গেমের পোস্টার। এই প্রত্যেকটা ক্যারেক্টার রিয়েল লাইফ এক্সিস্ট করে। যেমন এখানে একজন লোক দেখতে পাচ্ছেন এই গেমের মধ্যে যে ভিলেন হিসেবে আছে, তো উনি বাস্তবে আর কি বোতল কুড়ায়, তো তাকে ফটো স্ক্যান করে একটা আমরা 3D ক্যারেক্টার জেনারেট করি। এটার ইউনিকনেসটা যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি আমাদের অল্প রিসোর্সের মধ্যে সর্বোচ্চ গ্রাফিক্স কোয়ালিটি যেন আমরা ইনশিওর করতে পারি এবং সুন্দর একটা গল্প যেন মানুষকে উপহার দিতে পারি। আমাদের মোটোটা ছিল, কনসেপ্টটা ছিল এরকম যে আমরা একটা গেম বানাবো, মুভি উইথ গেমিং এক্সপিরিয়েন্স।
মেধাবীদের এসব সৃষ্টি অবশ্যই প্রশংসার দাবি রাখে, তবে শিক্ষার্থীদের কাছে আমরা তো কিছু মানবিক কাজও আশা করতে পারি। তারা কি সেরকম কিছু করতে পারে না? অবশ্যই পারে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা করে থাকে, কিন্তু পরীক্ষার সময় তারা ব্রেইল পদ্ধতিতে লেখার সুযোগ পায় না, কারণ ব্রেইল পদ্ধতিতে লিখলে সেটা আবার শিক্ষকরা বুঝতে পারেন না। এক্ষেত্রে ঢাবির তথ্য প্রযুক্তির শিক্ষার্থীরা এমন এক সফটওয়্যার নিয়ে এসেছেন যেখানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে লিখলেও তা বাংলায় স্ক্যান হয়ে শিক্ষকের কাছে চলে যাচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধীদের যারা আছে তারা হচ্ছে যদি পরীক্ষা দিতে যেত, তো সমস্যা হচ্ছে তাদের একটা ত্রুটি লেখক নিয়ে যেতে হতো। সে দৃষ্টি প্রতিবন্ধী বলতো, ত্রুটি লেখক বলে যদি প্রশ্ন হতো তখন দৃষ্টি প্রতিবন্ধী ওই প্রশ্নের উত্তর কি সেটা বলতো, তখন হচ্ছে ত্রুটি লেখকটা সেটা লিখে দিত। এখন দৃষ্টি প্রতিবন্ধী অনেকের দাবি যে আমরা যা বলি তারা তার ঠিক মতো লেখে না। হ্যাঁ, এবং আমরা যদি ঠিক মতো লিখতে পারতাম তাহলে আমরা বেশি পাইতাম, তাহলে আমরা ভালো করতে পারতাম। ঠিক আছে, সো আমাদের এখন নর্মালি যদি তারা ব্রেইল পদ্ধতিতে রাখে সেটা তো নর্মাল টিচাররা পড়তে পারবে না, পড়তে হলে তাদের ব্রেইল শিখতে হবে। এখন হয়তো সেটা তো শেখার সময় নাই বা সম্ভব না। এখন সে যদি এই ব্রেইল লেখাটাকে স্ক্যান করে এই সফটওয়্যারের ভিতরে দেয় তাহলে সে একটা এখানে কি লেখা আছে সেটা সরাসরি দেখতে পাবে, বাংলায় চলে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা মেলায় এসে তথ্য প্রযুক্তির শিক্ষার্থীরা এসব বিস্ময়কর সৃষ্টি তুলে ধরল, যা আমাদের সত্যিই আশা জাগায়। তবে সবকিছুর পরেও কিছু সংশয় থেকেই যাচ্ছে। তথ্য প্রযুক্তির মেধাবী এই শিক্ষার্থীরা যদি নিজের দেশে উচ্চমানের কাজের সুযোগ না পায়, আমরা কি তাদের শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো? আমাদের অনেক স্টুডেন্ট, অর্ধেকের বেশি স্টুডেন্টই বাইরে চলে যাচ্ছে বা বাইরে যাওয়ার চিন্তা করছে। তো আমি বলবো যে হ্যাঁ, এখনো আমরা ওই অবস্থায় যাইনি যে আমাদের স্টুডেন্টরা যে ধরনের মেধা বা আমরা তাদেরকে যে ধরনের স্কিলস, যে ধরনের নলেজ দিচ্ছি সেটাকে পুরোপুরি কাজে লাগানোর মতো অবস্থায় এখনও আমরা পৌঁছাতে পারিনি। এটা যেমন সত্য, তবে এটাও সত্য যে সামনে আমরা মনে হচ্ছে যে আমরা সেই দিকে আগাচ্ছি, যে 5, 10, 15 বছরের মধ্যে আমরা হয়তো দেখবো যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিটাও বেশ একটা ভালো সলিড গ্রাউন্ডিংয়ের মধ্যে চলে আসবে। এই পর্যায়ে থাকছে আওয়াজ তোলো। এটা হচ্ছে আমার অনার্সের মার্কশিট। চাকরি না পাওয়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে সে বাসা থেকে বের হয়ে গিয়েছে। 17টা ভাইবা দেওয়ার পরেও আমি এখনো জবলেস। গ্রামের জমি জমা বিক্রি করে কিংবা ঋণের টাকা দিয়ে অনেক কষ্ট করে বাবা তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। এখন স্বপ্ন পূরণের পালা। কিন্তু না, দেখা গেল উচ্চশিক্ষায় শিক্ষিত ওই তরুণ পড়ালেখা শেষ করে কোনো চাকরি পাচ্ছে না, এমনকি তার যে চাকরির বয়স সীমা সেটাও শেষ হয়ে যাচ্ছে। ইতোমধ্যে তার ভালো লাগার মানুষ জানিয়ে দিয়েছে তার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। বাড়ি থেকেও প্রচণ্ড রকম চাপ তার একটি চাকরির জন্য। ওই অবস্থায় ওই তরুণ কি করতে পারে? আমরা তো এটা একটা তরুণের গল্প বললাম, কিন্তু এরকম অসংখ্য তরুণ রয়েছে যারা কিনা উচ্চশিক্ষা শেষ করে নিজেদেরকে কেবল ব্যর্থ মনে করছে। উচ্চশিক্ষায় শিক্ষিত ওই তরুণদের যে ব্যর্থতা, সেটার দায় দায়িত্ব সমাজ কিংবা শিক্ষা ব্যবস্থা কি এড়াতে পারে? এটা হচ্ছে আমার অনার্সের মার্কশিট। যাই হোক, আমি অনার্সের সম্প্রতি নীলফামারীর বাদশা ফেসবুক লাইভে এসে তার উচ্চশিক্ষার সকল সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিলেন। মুহূর্তেই ছড়িয়ে যায় ঘটনাটি। বিষয়টি নিয়ে বাদশা অনুতপ্ত। এমন কাজ তার করা ঠিক হয়নি। তবে সার্টিফিকেট ছিঁড়ে যা বলতে চেয়েছেন সেই বক্তব্যে তিনি অনড়। উচ্চশিক্ষা শেষ করে কোনো চাকরি না পেয়ে তার কাছে মনে হয়েছে এই উচ্চশিক্ষার সার্টিফিকেট না থাকলে তিনি তার কৃষক বাবার মতো যে কোনো কাজ করতে পারতেন। আমি আসলে চাকরি এবং সব কিছুর বাধার সম্মুখীন হওয়ার পরেই আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার সার্টিফিকেটগুলো যদি না থাকতো হয়তো আজকে রিক্সা চালাইতে পারতাম, অন্তত বাবা মাকে 10 টাকা দিতে পারতাম বা দিনমজুরি করতে পারতাম। কিন্তু এই সার্টিফিকেটগুলো থাকার কারণে সেটাও করতে পারতেছি না। সার্টিফিকেটগুলো আছে কিন্তু চাকরিও করতে পারতেছি না। কী করব? সর্বশেষে হতাশাগ্রস্ত হয়ে ভাবলাম যে না, এই সার্টিফিকেটে রাখবো না। তাছাড়া এদিকে চাকরির বয়স শেষ হয়ে গেল। আহমদুল্লাহ তানভীর চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন বেকার থাকা তানভীর বের হয়ে গেছেন ঘর থেকে। আমার ছেলে আহমদুল্লাহ তানভীর দীর্ঘদিন থেকে হয়তো চাকরি না পাওয়ার কারণে
হতাশাগ্রস্ত হয়ে সে বাসার থেকে বের হয়ে গিয়েছে। যদি আমাদের কোনো ভুল ত্রুটির কারণে সে গিয়ে থাকে, আমরা আমাদের ভুল ত্রুটি ইনশাল্লাহ সংশোধন করব। তার সাথে কারো কোনো বিবাদ ছিল না, কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাসার থেকে বের হয়ে গিয়েছে। আমরা চাই আমার ছেলে আবার আমাদের মাঝে আল্লাহর হুকুমে ফিরে আসুক। এখন আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি উচ্চশিক্ষা শেষ করে সরকারি চাকরির জন্য 17 বার ভাইবা দিয়েছেন। তো আমি 17টা ভাইবা দেওয়ার পরেও আমি এখনও জবলেস, আমার এখনও চাকরি হয়নি। বলে বোঝানোর মতো না। আমি মানে এটা বলে কীভাবে বোঝাবো আমি কীরকম হতাশ। আমি ফ্যামিলির বড় ছেলে, আমার 4 ভাই। হ্যাঁ, আমার বাবা একজন কৃষক। তা আমাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন তার সর্বস্ব দিয়ে। তা আমি এখনও একটা চাকরি পাইনি, বাবা অসুস্থ, মা অসুস্থ। হ্যাঁ, আমাকে তো আসলে এইগুলো মাথায় রাখতেই হয়। আমার সাথে এরকম আরও অনেকেই আছে যারা কিনা 12, 13টা, 14টা, 15টা, 20টার মতো ভাইবা দেওয়া আছে, কিন্তু একটা চাকরিও পায়নি। এরকম অসংখ্য ঘটনা আছে যা দিয়ে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিতদের হতাশার চিত্র তুলে ধরতে পারি, কিন্তু এখন আর সেদিকে যাব না। বরং এই নিয়ে যারা গবেষণা ভিত্তিক কাজ করেছেন সেরকম কয়েকজনের কাছ থেকে সামগ্রিক অবস্থা বোঝার চেষ্টা করব। ক্যারিয়ার কেন্দ্রিক যে কিছু বিষয় আমরা সমসাময়িক সময়ে দেখতে পাচ্ছি, সেই বিষয়ে আঁচল ফাউন্ডেশন একটি গবেষণা করে। সেই গবেষণায় উঠে আসে 76.6% শিক্ষার্থী শুধুমাত্র ক্যারিয়ার কেন্দ্রিক চিন্তাভাবনায় হতাশাগ্রস্ত আছে। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হতাশার মধ্যে আছেন। আমরা যখন জানতে চাই শিক্ষার্থীদের কাছে জীবন নিয়ে তারা কতটা সন্তুষ্ট, তখন 10.44% শিক্ষার্থী জানান তারা জীবনের প্রতি একেবারেই অসন্তুষ্ট এবং তাদের কখনো কখনো বেঁচে থাকতেও ইচ্ছে করে না। এবং তার মধ্যে 2.44% শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টাও করেছেন, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আমাদের 2021 সালের আঁচল ফাউন্ডেশনের যে একটি সমীক্ষা হয়, জরিপে আমরা দেখতে পাই যে 101 জন শিক্ষার্থী সেখানে আত্মহত্যা করেছিলেন 2021 সালে বিশ্ববিদ্যালয়ের। এবং এই 101 জন শিক্ষার্থীর মধ্যে 37 জন শিক্ষার্থী তৃতীয় এবং চতুর্থ বর্ষের ছিলেন যারা আত্মহত্যা করেছিলেন। এবং তাদের এই আত্মহত্যার পিছনে মুখ্য বিষয়টাই ছিল তাদের কেরিয়ার জনিত যে দুশ্চিন্তাটা। মাস্টার্সের একাডেমিক থিসিসের হিসেবে আমি স্টাডিটা করেছি। আমার স্টাডির টপিক হচ্ছে কেরিয়ার এনজাইটি এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি টোটাল 120 জন স্টুডেন্টের মধ্যে দেখেছি, প্রাইভেট এবং পাবলিক টোটাল মিলিয়ে। এখানে ছেলে এবং মেলে সবারটাই ছিল, এবং টোটাল মিলিয়ে আমার কেরিয়ার এনজাইটি স্কোরটা এসেছে 98.88। অনেকে ম্যাক্সিমাম সবাই বিসিএস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে হঠাৎ করে যদি আমি আমার কেরিয়ারের গোলটা আবার অন্যদিকে শিফট করতে চাই, তখন দেখা যাচ্ছে যে সেভাবে আসলে উন্নতি করা সম্ভব হচ্ছে না, বা আমি ওই জায়গাটাতে আমি আমার 100% দিতে পারছি না। এটা টার্গেটটা যদি শুরু থেকে যদি আমি বিসিএসটা টার্গেট করে থাকি, তাহলে তো আমি আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কী ধরনের কাজ হয় বা আমি রিসার্চ সেক্টরে আমার আসলে কিভাবে কাজ করতে হবে এই জিনিসগুলো সম্পর্কে সে কিন্তু করছে না। অর্থাৎ বিষয়টি খুবই পরিষ্কার। তথাকথিত উচ্চশিক্ষা এখন স্বপ্ন পূরণের বদলে স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে যাচ্ছে। শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মতে এখনই যদি উচ্চশিক্ষা নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গি না বদলায়, তবে হতাশার চিত্র সামনের দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অনেক সাবজেক্ট আছে পড়ে তারা কোনো চাকরির সম্ভাবনা নাই। এখন যারা ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট যে কোর্সগুলো অফার করছে তাদের কাছে কোনো পরিসংখ্যান নাই যে এটা করলে এটা কত % লোকের রিকোয়ারমেন্ট আছে, মানে বাজারে চাহিদাটা কেমন সেটা কিন্তু তারা বোঝে না। তারা ভাবে একটা ডিপার্টমেন্ট খুললাম, ছাত্ররা ভর্তি হবেই, এবং হচ্ছেও তাই। ওই জন্য যখন পাশ করে বেরিয়ে আসে তখন তার শিক্ষার পাশ করার সংখ্যার তুলনায় বাজারে চাকরির সংখ্যা কম। তখন এরা ওই জায়গাতে চাকরিটা পায় না। ওই সময়ই তাদের প্রশ্ন জাগে, তাহলে পড়ে লাভটা কী হলো। কিন্তু পড়ার আগে কিন্তু সেই চিন্তাটা করে নাই যে আমি এই কোর্সটা যে পড়তে যাচ্ছি, এই কোর্সটার কি আমি চাকরি পাওয়ার সম্ভাবনা কতখানি। এই জন্য এই সমস্যাটা হতে পারে আর কি। পলিসি মেকিং লেভেল থেকে দেখতে হবে কোনো ইউনিভার্সিটি বা ইভেন ইউজিসিও যদি দেখে বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যদি দেখে যে তারা নতুন কোনো ডিপার্টমেন্ট খুলতে চায়, তাহলে তাদের একটা মার্কেট সার্ভে করা দরকার যে এই ডিপার্টমেন্টে বছরে আমাদের আউটপুট কত হবে এবং মার্কেটের রিকোয়ারমেন্ট কত আছে, এই ধারণাটা তাদের একটা দরকার। যদি সেটা ম্যাচ করে যে ঠিক আছে দরকার হচ্ছে বছরে 500 লোক, আমরা অন্তত 400-500 তৈরি করি বা 400 তৈরি করি, তাহলে কিন্তু এই সমস্যাটা একেবারেই থাকে না। কিন্তু সেটা করে না। আমাদের এখানে জনসংখ্যা বেশি হওয়ার কারণে সবাই ইউনিভার্সিটিতে পড়তে চায়। ইউনিভার্সিটিতে পড়ার পিছনে একটা ইগো কাজ করে যে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত, কিন্তু পরবর্তী পর্যায়ে যে তার একটা ভোগান্তি পোহাতে হয় আর কি, সেটাই।
ইতোমধ্যেই পরিসংখ্যান ব্যুরোর তথ্যে এটা পরিষ্কার, এদেশে যত বেশি শিক্ষিত তত বেশি বেকার। জাতীয় পর্যায়ে বেকারত্বের যে হার তার চেয়ে প্রায় 3 গুণ বেশি উচ্চশিক্ষিতদের বেকারত্বের হার। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। পড়ালেখার বিষয়ের সাথে যদি চাকরির বিষয়ের মিল থাকে তাহলে আমরা কি পেতে পারি? তাহলে আমরা রায়হানের মতো একজন সরকারি কর্মকর্তা পেতে পারি, যিনি কিনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন এবং তার পড়ালেখার জ্ঞান দিয়ে সেই সাথে আন্তরিকতা দিয়ে হাজার হাজার তরুণের ভাগ্য বদলে দিয়েছেন। এবার তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকও পেয়েছেন। তার দেখানো পথে হাজার হাজার তরুণ দেশি মুরগির খামার দিয়ে এখন স্বাবলম্বী হতে পেরেছেন। হাঁস মুরগি কিংবা গরু পালনের নানা দিক নিয়ে রায়হান তার একাডেমিক জ্ঞান অর্জন করেছিলেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তবে দেশি মুরগি নিয়ে তার যে আইডিয়া সেটি তিনি পেয়েছিলেন ভোলার মনপুরায়, যেখানে সরকারের ভেটেরিনারি সার্জন হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। বিসিএস ক্যাডার হই আমি যখন, আমার বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল হচ্ছে ভোলার মনপুরা দ্বীপ, টোটালি আইসোলেটেড একটি আইল্যান্ড। আমি সেইখান থেকে উদ্বুদ্ধ হয়েছি যে আসলে একটা উপজেলা পুরোটাই এই দেশি মুরগি হাঁস দিয়ে কাভার করা হচ্ছে, তার প্রাণী আমিষের কাভারটা করা হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা বাণিজ্যিক করতে পারি, বাণিজ্যিক করলে তো একদিক দিয়ে আমাদের প্রাণী আমিষের যোগান বৃদ্ধি পাবে, আরেক দিক দিয়ে স্বল্প বিনিয়োগে নারী এবং অন্যান্য কর্মহীন মানুষের কর্মসংস্থানের একটি জায়গা সৃষ্টি হবে। সেখান থেকে আমি আসলে উদ্বুদ্ধ হই। এরপর আমি কুড়িগ্রাম, জয়পুরহাট, পরে আমি এই শেরপুর উপজেলায় আসি। এইখানে এসে আমি পুরোদমে আমাদের যে তরুণ উদ্যোক্তারা রয়েছে তাদেরকে মোটিভেশন দেই, ট্রেনিং দেই, গ্রামে গঞ্জে ঘুরি। তার পরের আইডিয়াটি ছিল এরকম, তিনি যদি নিজে মাঠে নেমে তার একাডেমিক জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দিয়ে এবং কিছুটা পুঁজির সহায়তা দিয়ে তরুণদের দেশি মুরগি পালনে উদ্বুদ্ধ করতে পারেন, তবে নিশ্চিতভাবে যে সফলতার গল্প রচিত হবে সেটিই ছড়িয়ে যাবে বাকি বেকার যুবকদের মধ্যে। এসব আইডিয়াকে ছড়িয়ে দেওয়ার জন্য রায়হান তার উদ্যোগের একটি নামকরণও করেছেন, স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি। স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দিয়ে রায়হান আজ এতটাই সফল, এবছর তিনি কৃষিক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পদক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন। স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি একটা সময় আমরা অনেকেই বুঝতে পারি না জিনিসটা কি, বাট বর্তমানে এখানে হচ্ছে যে সাকসেস ইজ দ্য অ্যাম্বাসেডর, সফলতা একটা দূত হিসেবে কাজ করছে। একজনের সফলতা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়েছে, মাঝখান থেকে আমরা শুধু তাদেরকে কারিগরি সহায়তা দিয়েছি, পরামর্শ দিয়েছি। আজকে স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দেশি মুরগি নিয়ে শুরু হয়েছিল তার বাণিজ্যিক অর্গানিক চাষের, কিন্তু এই স্বপ্ন ছোঁয়ার সিঁড়ির সাথে এখন পুরা সামগ্রিক প্রাণী সম্পদের যে উদ্যোক্তারা তারা বিভিন্নভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ট্রেনিং নিচ্ছে, আমরা অনলাইন অফলাইনে ট্রেনিং দিচ্ছি। রায়হান বর্তমানে বগুড়ার শেরপুর উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে এসে তিনি দেখতে পেলেন সবাই কেবল বিদেশি মুরগি পালনে আগ্রহী, তবে যুবকদের অনেকেই লোকসানের কারণে তাদের খামারগুলো গুটিয়ে ফেলছেন। রায়হান তখন দেশি মুরগি নিয়ে তার যে আইডিয়া সেটি নিয়ে কাজ শুরু করলেন। বর্তমান বাস্তবতা হলো ঢাকার বাজারে যেসব দেশি মুরগি পাওয়া যায় তার বড় একটা অংশ যায় বগুড়া থেকে। জেলার শত শত তরুণ এখন দেশি মুরগির খামার দিয়ে স্বাবলম্বী। ওই জেলাতে এখন 1200-র বেশি দেশি মুরগির খামার গড়ে উঠেছে। দক্ষতাকে অর্থে পরিণত করার একটা সুযোগ রয়েছে, প্রশিক্ষণ নিয়ে সে উদ্যোক্তা হতে পারে এবং দেখা যাচ্ছে সে নিজে যে একটা চাকরি করতো সেই জায়গায় সে 10 জনকে চাকরি দিতে পারবে, শুধুমাত্র শুধু টেকনিক্যালি যদি সাউন্ড হয়। সেক্ষেত্রে আমরা প্রাণী সম্পদ কিন্তু এইভাবে মানুষকে উদ্বুদ্ধ করে জনসংখ্যা বৃদ্ধি করে এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শেরপুর উপজেলা সহ সারা দেশে অসংখ্য আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। ফলে তারা যেমন তাদের ভাগ্যকে পরিবর্তন করেছে, তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার সাথে সাথে অসংখ্য মানুষকেও কিন্তু তারা ভাগ্য পরিবর্তনে সহায়তা করেছে। উদ্যোক্তা নিজেরা সৃষ্টি এবং অন্যকে উদ্যোক্তা সৃষ্টি করে। এই জন্য বলি যে তরুণ প্রজন্মকে চাকরি নির্ভর না হয়ে
নিজে আত্মপ্রত্যয় হয়ে আত্মবিশ্বাস হয়ে একটি কারিগরি প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজেরা উদ্যোক্তা হতে পারেন। রায়হান মনে করেন শুধু দেশি মুরগি নয়, পোলট্রি কিংবা গবাদি পশু পালনের প্রতিটি ক্ষেত্রে তরুণদের সফল হওয়া সম্ভব। এক্ষেত্রে খুঁটিনাটি নানা বিষয় জানতে হয় মার্কেটিংয়ের নানান দিক। এই বিষয়গুলো খুব ভালোভাবে রায়হান রপ্ত করতে পেরেছিলেন তার কৃষি বিষয়ে পড়ালেখা করার মাধ্যমে। তাই পড়ালেখার বিষয়ের সাথে মিল রেখে রায়হান যখন সরকারি চাকরি করার সুযোগ পেয়েছেন, তখন কাজের বিষয়টি তার কাছে নেশার মতো। আমি একজন তরুণ হিসেবে বলতে চাচ্ছি, এবং তরুণদের নিয়ে যেহেতু আমি কাজ করি, একমাত্র স্বল্প বিনিয়োগে স্বল্প সময়ে একটি নিরাপদ কর্মসংস্থান, অর্থনৈতিক সমৃদ্ধির একটি খাত হচ্ছে এই প্রাণী সম্পদ খাত। শুধুমাত্র আপনাদের বিশেষ করে তরুণরা যারা আমার কথা শুনতেছেন তাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা সংশ্লিষ্ট উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল থেকে কারিগরি প্রশিক্ষণ নিয়ে আপনি আজকেই কাজটা শুরু করেন। নেভার স্টার্ট টুমরো একটি কথা আছে, স্টার্ট টুডে, আজকে শুরু করেন। আমি আশাবাদী যে আপনি যে হতাশার মধ্যে ভুগতেছেন একটি সরকারি চাকরির জন্য, সে হতাশা দূর হয়ে যাবে। মুরগি কিংবা গরুর খামার দিয়ে উদ্যোক্তা হতে শত শত তরুণ এখন ছুটে আসেন রায়হানের কাছে। তারা জানেন রায়হানের কাছে যে সেবা বা জ্ঞান তারা পাবেন, সেটিই তাদের ঘুরে দাঁড়ানোর একটি বড় শক্তি, যে শক্তি দিয়ে ইতিমধ্যে হাজার হাজার যুবক এখন স্বাবলম্বী। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntvbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntvbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।